ভারতের আধিপত্য মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না, পাকিস্তানের কড়া বার্তা দিল্লিকে। গাজায় প্রবেশ করছে বহু প্রতীক্ষিত ত্রাণ, তবে ইসরায়েলের বিমান ও স্থল হামলা আরও জোরদার। ইরানের মাত্র 1% ইউরেনিয়াম সমৃদ্ধকরণও সহ্য করবে না যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি দিলেন মার্কিন কর্মকর্তা উইটকফ। পুতিনের সঙ্গে দ্রুত বৈঠক চান ট্রাম্প, মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। পাকিস্তানের হামলায় ভারতের সীমান্তবর্তী এলাকায় ধ্বংস হয়েছে 10,000-এরও বেশি ঘরবাড়ি, দুই দেশের সংঘাতে বাড়ছে উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক উত্তেজনা মধ্যেই ভারতের আধিপত্য মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের ISPR প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তুর্কি বার্তা সংস্থা আনাদুলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কখনো পিছপা হবে না। ভারত যত দ্রুত এই বাস্তবতা মেনে নেবে, তত দ্রুত দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে ও গোটা বিশ্বের জন্য তা মঙ্গলজনক হবে। ISPR প্রধান বলেন, আমরাই প্রথম বলেছি, হ্যাঁ আমরা চাই শান্তি, কিন্তু শান্তির অর্থ কখনো মাথা নত করা নয়। ভারত যুক্তরাষ্ট্র নয় আর পাকিস্তান আফগানিস্তান নয়, ভারত ইসরায়েল নয় আর পাকিস্তান ফিলিস্তিন নয়। আমাদের বাধা দেওয়া যাবে না, আমাদের ভয় দেখানো যাবে না। চৌধুরী দাবি করেন, সন্ত্রাসবাদ, চরমপন্থা ও ঘৃণা ভারতের ঘরোয়া সমস্যা। ভারতে সংখ্যালঘু মুসলিম, শিখ ও খ্রিস্টানদের বিরুদ্ধে দমনপীড়ন দিন দিন বাড়ছে, যা থেকে চরমপন্থা জন্ম নিচ্ছে। ভারত সরকার এই অভ্যন্তরীণ অসন্তোষকে চাপা দিতে পাকিস্তানকে বহিঃশত্রু বানাচ্ছে, যেন জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়। তিনি বলেন, ভারতের এই প্রবণতা শুধু পাকিস্তানের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য বিপজ্জনক। ISPR প্রধান জানান, পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল সুনির্দিষ্ট ও শুধু ভারতের সামরিক অবকাঠামোর ওপর সীমাবদ্ধ। কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়নি। আমাদের জবাব ছিল যথাযথ, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ। পাকিস্তানের এই সেনা কর্মকর্তা প্রশ্ন তোলেন, তদন্ত না করে কিভাবে পাকিস্তানকে অভিযুক্ত করা যায়? যদি সত্যিই প্রমাণ থাকে, তা যেন নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাকে দেওয়া হয়। পাকিস্তান আন্তর্জাতিক তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবে। জেনারেল আহমেদ শরীফ আরও দাবি করেন, পাকিস্তানে যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে তার নেপথ্যে ভারতের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে যুক্ত। বিশেষ করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন TTPর তেহরিক-ই তালিবান পাকিস্তান কার্যক্রমে ভারতের মদদ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। সম্প্রতি ঝেলম থেকে গ্রেপ্তার হওয়া একজন সন্দেহভাজনের স্বীকারোক্তিতে ভারতের প্রশিক্ষণের বিষয় উঠে আসে। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় এবার সামান্য পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে। এর আগে 2 মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিকে পূর্ণ অবরোধ আরোপ করে রাখে তেল আবিব। সেই সময় কোনো ধরনের আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে বড় ধরনের স্থল অভিযান শুরুর কয়েক ঘন্টা পর এ ঘোষণা দেওয়া হয়। একই সময় হামাস ও নেতানিয়াহু সরকারের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, গাজা উপত্যকার বাসিন্দাদের খাদ্য সংকট এড়াতে মৌলিক কিছু খাদ্য প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল। এতে আরও বলা হয়, মানবিক এই সহায়তা যাতে হামাসের হাতে না যায় সে বিষয়ে সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তারা। গত 2 মার্চ থেকে গাজায় ইসরায়েলের এই অবরোধ চালু ছিল, যার লক্ষ্য ছিল হামাসকে চাপ দিয়ে কিছু দাবি আদায়ের চেষ্টা। তবে জাতিসংঘের সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছিল যে এই অবরোধের ফলে গাজায় খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী রোববার জানিয়েছে, তারা গাজার উত্তর ও দক্ষিণে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। এই তীব্র অভিযান মূলত শুরু হয়েছে শনিবার থেকে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে হামাসকে পরাজিত করে জিম্মিদের মুক্ত করা। যদিও একই লক্ষ্য সামনে রেখে কাতারেও পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও হামাস। নেতানিয়াহুর কার্যালয় আরও জানায়, প্রস্তাবিত চুক্তির মধ্যে থাকবে সব জিম্মির মুক্তি, হামাস সন্ত্রাসীদের দেশত্যাগ এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি থাকতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। গতকাল রোববার তিনি একথা বলেন। তার এ মন্তব্যের সমালোচনা করেছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন উইটকফ। তবে ইরানের প্রতিক্রিয়া প্রমাণ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে দুই পক্ষের এখনো অনেক পথ বাকি। এবিসির দিস উইক শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমাদের একেবারে স্পষ্ট একটি সীমারেখা
রেড লাইন আছে, আর তা হলো সমৃদ্ধকরণ। এমনকি আমরা 1% সমৃদ্ধকরণের সক্ষমতাও মেনে নিতে পারি না। তেহরান তাৎক্ষণিকভাবে উইটকফের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল বলেছেন, অবাস্তব প্রত্যাশাই আলোচনা থামিয়ে দেয়। ইরানের সমৃদ্ধকরণ থামানো সম্ভব নয়। আমি মনে করি উইটকফ আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ দূরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলবে বলেও উল্লেখ করেন এই মন্ত্রী। উইটকফ বলেন, তিনি ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার ব্যাপারে আশাবাদী এবং মনে করেন চলতি সপ্তাহে ইউরোপে আবারও আলোচনা হবে। তিনি আরও বলেন, আমরা আশা করছি এটি সত্যিকার অর্থে কিছু ইতিবাচক ফল বয়ে আনবে। আরাকচি জানান, পরবর্তী আলোচনার তারিখ ও স্থান শিগগিরই জানানো হবে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি চলে এসেছে। তবে শুক্রবার তিনি বলেন, ইরানের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকেও বসতে চান তিনি, এবং সেটি যেন যত দ্রুত সম্ভব হয় এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার 18 মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের ফেস দ্য নেশন শোতে রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে রুবিও বলেন, প্রেসিডেন্ট চান এই বৈঠকটা হোক যত দ্রুত সম্ভব। এই যুদ্ধের জট খুঁজতে হলে সম্ভবত এটাই একমাত্র উপায়। ট্রাম্প এবং পুতিনের সরাসরি আলোচনা দরকার। তিনি জানান, ওয়াশিংটন থেকে পুতিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে এখনও তারিখ ও ভেন্যু ঠিক হয়নি। রুবিও বলেন, এই ধরনের বৈঠক আয়োজনের জন্য কিছু সময় ও প্রস্তুতি প্রয়োজন। বিবিসি বলছে, এই ঘোষণার পেছনে রয়েছে গত শুক্রবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা এবং ভ্যাটিকানের পক্ষ থেকে দেওয়া মধ্যস্থতার প্রস্তাব। রুবিও জানান, মস্কো শর্ত সাপেক্ষে এই প্রস্তাব বিবেচনায় রাখতে আগ্রহ দেখিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে রুবিও বলেন, ইস্তাম্বুলের বৈঠক সময়ের অপচয় ছিল না। তিনি জানান, এই আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উভয় পক্ষের মধ্যে 1000 বন্দী বিনিময়ের চুক্তি এবং রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবনা প্রস্তুত। তবে তিনি সতর্ক করেছেন, যদি কেবল আলোচনা চলতেই থাকে কিন্তু বাস্তবসম্মত কোনো প্রস্তাব না আসে, তাহলে যুক্তরাষ্ট্র অন্য কোনো চিন্তা করতে পারে। সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও রুবিও স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে কোনো সক্ষমতা দ্রুতই অস্ত্র তৈরির উপকরণের রূপ নিতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চান সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হোক। তার ভাষায়, প্রেসিডেন্ট চান ইরান একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ দেশ হয়ে উঠুক, যেখানে মানুষের ভবিষ্যৎ ভালো হবে। টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। বিদ্যমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদ কমে এলেও সাম্প্রতিক সংঘর্ষে সীমান্ত এলাকায় ক্ষয়ক্ষতির ছাপ খুব স্পষ্ট। মূলত পাকিস্তানের হামলায় ভারতের সীমান্ত এলাকায় 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলায় বিধ্বস্ত হয়েছে শতত্রাম, ঘরছাড়া হয়েছেন অসংখ্য পরিবার। সোমবার 19 মে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, অপারেশন সিন্দুর ও তার পাল্টা পাকিস্তানি হামলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর শত গ্রাম বিধ্বস্ত হয়ে গেছে। গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনৈতিক নেতারা এই সব এলাকা ঘুরে যা দেখেছেন, সেই ছবি মর্মান্তিক। জানা গেছে, পাকিস্তানি হামলায় 10,000-এরও বেশি বাড়ি গুড়িয়ে গেছে, ঘরছাড়া অসংখ্য পরিবার। সীমান্তবর্তী পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরির গ্রামগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সব থেকে শোচনীয় অবস্থা জম্মুর পুঞ্চ জেলার। পাকিস্তানি হামলায় নিহত 22 জনের মধ্যে 14 জনই পুঞ্চের। ন্যাশনাল কনফারেন্সের সংসদ সদস্য আজাদ জান জানান, এই জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টিতে হাজার হাজার বাড়ি ও ভবন গুড়িয়ে গেছে। তিনি বলেন, এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি। পুরো এলাকায় একটিও বাড়ি দাঁড়িয়ে নেই। পাহাড়ি এলাকায় টিনের চালের বাড়ি কি এই হামলা রুখতে পারে? শেল ফেটে যে একটা বাড়ির ক্ষতি হয়েছে তা নয়, স্ট্র্যাপনেলের চারপাশের বাড়িরও বিপুল ক্ষতি হয়েছে। ভারতীয় এই সাংসদ জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকার 40% নিজে ঘুরে দেখেছেন। এলাকাটি ভূকম্পন প্রবণ বলে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বাড়ির কাঠামোগুলো এতটাই ক্ষতিগ্রস্ত যে কোনো মুহূর্তে একটি মৃদু কম্পনেই ভেঙে পড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার ও এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে তার আবেদন, বাড়িঘর পুনর্নির্মাণের জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক।
অনেকে ঘরে ফিরতে পারেননি এবং অদূর ভবিষ্যতে একটা ভূমিকম্প হলেই ভয়ঙ্কর বিপদে পড়বেন এলাকাবাসী। তার দাবি, পাকিস্তানি হামলায় নিহত মানুষকে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হোক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পুঞ্চে এসে সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের কাছ থেকেও ক্ষতিপূরণের আশা করছি।